ম্যাক্রো স্টেবিলিটি, রিজার্ভ বিল্ড আপ, এগুলো আইএমএফের সহযোগিতায়, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি কিছু সাহায্য নিয়ে বা বাজেট সাপোর্ট, ব্যালেন্স অফ পেমেন্ট সাপোর্ট নিয়ে আমাদেরকে এটাকে করতে হবে। খুব দ্রুততার সাথে কিছু রেজাল্ট দেখাতে হবে যাতে পপুলার সাপোর্টটা থাকে। অর্থনৈতিক দিকে অবশ্যই কয়েকটা জায়গায় নজর খুব তাড়াতাড়ি দিতে হবে, সেটা হচ্ছে মূল্যস্ফীতিকে কমিয়ে আনতে হবে। আমাদের রিজার্ভ লেভেল খুবই কম, এটাকে বাড়াতে হবে আস্তে আস্তে, এবং প্রচুর আনপেইড লায়াবিলিটিস আছে। আমি যেটা শুনলাম যে সরকারের আনপেইড লায়াবিলিটিস মেবি ইভেন অ্যাজ মাচ অ্যাজ $11 বিলিয়ন মতো। সার্জিক্যাল অপারেশন করতে হবে, রিফর্ম করতে হবে। তা না হলে এই যে বর্তমানে যেগুলো হচ্ছে, একটা ব্যাংকে একটা টেক ওভার করতেছে, পূর্বের মালিকরা ফিরে আসছে, এগুলো কোনো কিছু নয়। এগুলো হচ্ছে ক্যাওটিক রেসপন্স টু দ্য চেঞ্জ। এটাকে আমি আমলে নিচ্ছি না। আমার কথা হলো যে একটা নির্মোহভাবে প্রত্যেকটা ব্যাংকের অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। রাজস্ব খাতের কারণেই কিন্তু সরকার আজকে এই ভঙ্গুর অবস্থায় আছে এবং সরকারের পিঠ দেওয়ালের সাথে ঠেকে গেছে। আর ব্যয় কমানোর উপায় নেই, কিন্তু ব্যয় বাড়াতে গেলেই টাকা চাপাতে হচ্ছে। পরিবারতন্ত্রকে যদি করতে হয়, পরিবর্তন করতে হয়, তাহলে তো আমাকে লিডার তৈরি করতে হবে গ্রাসরুট লেভেল থেকে। আমি আমার জাজগুলোকে আমার পকেটে নিয়ে নিলাম, আমি আমার দুদককে আমার পকেটে ভরলাম, আমি প্রত্যেকের অ্যাপয়েন্টমেন্ট দিব তার জেনেটিক ক্যারেক্টারিস্টিক বুঝে, অন্য কিছু না, তার গুণগত মান না, সে কোন ধারণার লোক সেটা বুঝে, তাহলে তো হবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে দুটো জায়গাতে বেশি ফোকাসটা করতে হবে। একটা হচ্ছে যে কিছু মানে ইলেকট্রাল রিফর্ম করতে হবে, মানে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াটা যাতে সঠিকভাবে হয়, এখন একতন্ত্র যেন আবার ফেরত না আসে, পরিবারতন্ত্র থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি, গ্রাসরুট লেভেল ডেমোক্রেসি এগুলো হয়। এগুলো দরকার এই জন্য যে তা না হলে যদি আমরা ইকোনমিক রিফর্ম করিও, সেটা কিন্তু একটা গ্রাস করে ফেলবে। পলিটিক্স ইজ ওভার রাইডিং, ইকোনমিক রিফর্মকে গ্রাস করে ফেলবে। এবং দেখা গেছে যেখানে অটোক্রেটিক রেজিম, সেখানে দে কন্ট্রোল দ্য হোল ইকোনমি। এটা বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখেছি অতি সম্প্রতি, এবং বাইরের বিশ্বেও, রাশিয়াতেও একই জিনিস হচ্ছে। নর্থ কোরিয়ার কথা বাদে দিলাম, সেখানে ইকোনমি বলে কিছু নাই আর। তো এই জিনিসগুলো কিন্তু হয়, অটোক্রেসির সাথে এটা চলে আসে। এখন যে জিনিসটা আমি বলবো যে অর্থনৈতিক দিকে অবশ্যই কয়েকটা জায়গায় নজর খুব তাড়াতাড়ি দিতে হবে, সেটা হচ্ছে মূল্যস্ফীতিকে কমিয়ে আনতে হবে খুব দ্রুত। এবং যে ব্যাপারে মনিটারি টাইটনিং ইত্যাদি যেটা চলমান আছে, সেটাকে চালু রাখতে হবে। টাইট দরকার একটু টাইট করতে হবে, করে দ্রুত ইনফ্লেশনকে কমিয়ে আনতে হবে। এক্সচেঞ্জ রেটকে মোটামুটি একটু স্টেবল ছিল, কিন্তু আবার নড়বড় হয়ে গেছে, এটাকে আবার স্টেবিলাইজ করতে হবে। এক্সচেঞ্জ রেট স্টেবিলাইজ না হলে ইনফ্লেশন কমবে না। সাথে যেটা করতে হবে যে আমাদের রিজার্ভ লেভেল খুবই কম, এটাকে বাড়াতে হবে আস্তে আস্তে, এবং প্রচুর আনপেইড লায়াবিলিটিস আছে। আমি যেটা শুনলাম যে সরকারের আনপেইড লায়াবিলিটিস মেবি ইভেন অ্যাজ মাচ অ্যাজ $11 বিলিয়ন মতো। সেটা তো আমাদের টোটাল রিজার্ভের প্রায় সমান, নেট রিজার্ভের। তো সেটা তো আমরা পে করতে পারবো না। সেটাকে কীভাবে হ্যান্ডেল করবে আমি জানি না, কিন্তু যদি এই নাম্বারটা সত্যি হয়, সেটা একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে যাবে আগামী সরকারের জন্য। সেটাকে রিস্ট্রাকচারিং করতে হবে বা কিছু একটা করতে হবে। এটা তো ওইভাবে নেগলেক্ট করা যাবে না, কিন্তু আমরা পে করতে পারবো না, সেই সক্ষমতা নেই আমাদের। এখন যে জিনিসটা হচ্ছে যে ম্যাক্রো স্টেবিলিটি, রিজার্ভ বিল্ড আপ, এগুলো আইএমএফের সহযোগিতায়, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি কিছু সাহায্য নিয়ে বা বাজেট সাপোর্ট, ব্যালেন্স অফ পেমেন্ট সাপোর্ট নিয়ে আমাদেরকে এটাকে করতে হবে। খুব দ্রুততার সাথে কিছু রেজাল্ট দেখাতে হবে যাতে পপুলার সাপোর্টটা থাকে। অন্যদিকে যেটা করতে হবে, যেমন ইস্যুজ লাইক দুর্নীতি দমন, ইস্যুজ লাইক সার্ভিস ডেলিভারি, আমি একটা পাসপোর্ট পাইতে কেন আমাকে সময় দিতে হবে, ইস্যুজ লাইক ড্রাইভার্স লাইসেন্স পাওয়া, ইস্যুজ লাইক ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি, এই জায়গাগুলোতে যদি কিছু কুইক রেজাল্ট আনতে পারে সরকার, দ্যাট উইল বি পপুলার। সরকারকে তো কিছু দিতে হবে, তা না হলে আবার রাজনৈতিক চক্র কিন্তু এটাকে ঘোলা করার চেষ্টা করবে ফর দেয়ার নিজেদের উদ্দেশ্যে, ঘোলা পানিতে মাছ শিকারের উদ্দেশ্যে। সেটার জন্য কিছু কুইক রেজাল্ট তাদেরকে দিতে হবে, যদি পলিটিক্যাল সার্ভাইভাল এবং লেজিটিমেসিটা ডেভেলপ করার জন্য, আমরা কিছু দিচ্ছি তোমাদেরকে এবং এটা টেকসই হবে। সাথে যেটা করতে হবে, অর্থনৈতিক টেকসই কিছু কাঠামোগত পরিবর্তন করতে হবে। এই যে ব্যাংকিং খাতের অবস্থা খুবই খারাপ, আমরা সবাই জানি। এখানে ঠিক করতে গেলেও কয়েক লক্ষ কোটি টাকা লাগবে, এবং ঠিক না করলে দেশের অর্থনীতিকে আমরা ঠিক করতে পারবো না, সেটা উভয় সংকটে আছে। কাজে এটাকে এখানে বড় রকমের
সার্জিক্যাল অপারেশন করতে হবে, রিফর্ম করতে হবে। তা না হলে এই যে বর্তমানে যেগুলো হচ্ছে, একটা ব্যাংকে একটা টেক ওভার করতেছে, পূর্বের মালিকরা ফিরে আসছে, এগুলো কোনো কিছু নয়, এগুলো হচ্ছে ক্যাওটিক রেসপন্স টু দ্য চেঞ্জ। এটাকে আমি আমলে নিচ্ছি না। আমার কথা হলো যে একটা নির্মোহভাবে প্রত্যেকটা ব্যাংকের অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে এবং প্রয়োজনে মালিকদেরকে সরিয়ে দিয়ে কনসলিডেট করে ফেলতে হবে এবং সরকারকে টাকা ঢালতে হবে সেখানে, কারণ এই খাতকে তো আমরা ধ্বংস করতে দেব না। ব্যাংকিং খাতের বাইরেও নন ব্যাংক ফাইন্যান্সিয়াল সেক্টর যেগুলো আছে, স্টক মার্কেট আছে, বন্ড মার্কেট আছে, এগুলোর ডেভেলপমেন্ট, এগুলোর মধ্যে যে ইস্যুগুলো আছে সেগুলোকে অ্যাড্রেস করতে হবে। সাথে ইন্স্যুরেন্স সেক্টরে বিশাল ঝামেলা, সেখানেও অনেক রকমের রিফর্ম করতে হবে। আর নন ব্যাংক ফাইন্যান্সিয়াল সেক্টরে এনবিএফআইগুলো, সেগুলোকেও তো কনসলিডেট করতে হবে এবং যেগুলো মানে ঘুরে ধরে গেছে সেগুলোকে তো অ্যাড্রেস করতে হবে। তো এই জায়গাটায় আরেকটা কমিটি করে এই জিনিসগুলোকে অ্যাড্রেস করতে হবে। 6 মাসের মধ্যে যদি রোডম্যাপটা তৈরি করা যায়, তাহলে আগামী 3 বছর 4 বছরে এটাকে আস্তে আস্তে বাস্তবায়ন করে ফেলা যাবে। সব পারবে, হয়তো বিদেশি সাহায্য নিয়ে, দেশি সাহায্য নিয়ে ইত্যাদি। রোডম্যাপটা তাড়াতাড়ি করতে হবে এবং সেখানেও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন হবে। দরকার হলে বিদেশি কিছু যারা এক্সপার্ট ইন দ্যাট রেসপেক্টিভ ফিল্ড, তাদেরকে সহায়তা দিয়ে নেওয়া যেতে পারে, কোনো অসুবিধা হওয়ার কথা না। এর বাইরে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আমাদের রাজস্ব খাত। রাজস্ব খাতের কারণেই কিন্তু সরকার আজকে এই ভঙ্গুর অবস্থায় আছে এবং সরকারের পিঠ দেওয়ালের সাথে ঠেকে গেছে। আর ব্যয় কমানোর উপায় নেই, কিন্তু ব্যয় বাড়াতে গেলেই টাকা চাপাতে হচ্ছে। তো এই যে উভয় সংকটে পড়ে গেছে সরকার, এটা আমরা আগে থেকেই বলছিলাম যে সরকার এই অবস্থায় যাবে, এখন সেই অবস্থায় আছে। কাজে এখান থেকে উত্তরণ ঘটাতে হবে। সেই জন্য যে একমাত্র উপায় হচ্ছে যে রাজস্ব বাড়ানোর জন্য যে ধরনের সিস্টেমেটিক রিফর্মগুলো করতে হবে সেটা করতে হবে। এখানে 3টে খাত আছে: ইনকাম ট্যাক্স অর্থাৎ ডাইরেক্ট ট্যাক্স, ভ্যাট, আর হচ্ছে কাস্টমস ডিউটি, ট্রেড ফ্যাসিলিটেশন, এলডিসি গ্র্যাজুয়েশন, মার্কেট অ্যাক্সেস, এই ইস্যুগুলোকে নিয়ে 3টার জন্য 3টা স্পেশাল কমিটি করতে হবে, যারা যার যার ফিল্ডের এক্সপার্ট। ভ্যাটের এক্সপার্ট দিয়ে ডাইরেক্ট ট্যাক্সের কাজ হবে না, ডাইরেক্ট ট্যাক্সের এক্সপার্ট দিয়ে আমার এলডিসি গ্র্যাজুয়েশন হবে না। কাজে আলাদা আলাদা জায়গায় ভাবে দেখতে হবে এবং তারা তাদের স্ট্র্যাটেজিটা যদি 3 মাসের 6 মাসের মধ্যে করে ফেলতে পারে, তাহলে সেটাকে বাস্তবায়নটা সরকার শুরু করতে পারে। বাট ফোকাস শুড বি অন অটোমেশন, ফোকাস শুড বি অন ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম এবং ডেটাবেজের মাধ্যমে ট্যাক্স সিস্টেমকে মডার্নাইজ করে ফেলা। এই বর্তমান সিস্টেম দিয়ে চলবে না। এটা হচ্ছে ট্যাক্স সাইডটাকে। আর এর বাইরে যদি আমরা তাকাই, এখানে বাইরে আমাদেরকে একটা জায়গায় নজরটা দিতে হবে, সেটা হচ্ছে লোকাল গভর্নমেন্ট। লোকাল গভর্নমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বলে কিছু নাই, লোকাল গভর্নমেন্ট ফাইন্যান্স বলে কিছু নাই, তাদের ট্যাক্স ক্যাপাসিটি বলতে কিছু নাই, খুবই কম, এবং এটা হওয়ার কথা নয়। পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে লোকাল গভর্নমেন্ট ডেভেলপ করে, আমাদেরকেও সেটা ডেভেলপ করতে হবে এবং লোকাল গভর্নমেন্টের ডেভেলপমেন্টের সাথে লোকাল গভর্নমেন্টের পলিটিক্যাল ইনস্টিটিউশনগুলো ডেভেলপ করবে, অর্থাৎ তাদেরকে অটোনমি দিতে হবে। একটা আমি উপজেলা লেভেল থেকেই আমাদের লিডারশিপ আনতে হবে, ভবিষ্যৎ লিডারশিপ। উপজেলা থেকে তারা জেলা আসবে, জেলা থেকে তারা ন্যাশনাল লেভেলে আসবে। পরিবারতন্ত্রকে যদি করতে হয়, পরিবর্তন করতে হয়, তাহলে তো আমাকে লিডার তৈরি করতে হবে গ্রাসরুট লেভেল থেকে, যেভাবে পৃথিবীর অন্যান্য দেশে হয়ে থাকে। তারা কাউন্সিলর হয়, সিটি কাউন্সিলর, মানে একটা ওয়ার্ড কাউন্সিলর হয়, সেখান থেকে তারা সিটি মেয়র হয়, সেখান থেকে তারা স্টেট গভর্নমেন্টের জন্য তখন করে স্টেট গভর্নমেন্টের সিনেটর হয় বা প্রেসিডেন্ট বা গভর্নর হয়, সেখান থেকে তারা সেন্ট্রাল গভর্নমেন্টে আসে, হয়তো সিনেটর হলো, সেন্ট্রাল গভর্নমেন্টে চলে আসলো, তারপর সেখান থেকে হয়তো প্রেসিডেন্সিতে যায়। আমেরিকা যেটা দেখি আমরা, এইভাবেই তো ধাপে ধাপে আসে। লিডার তো ওইভাবে হয়, লিডার তো রাতারাতি হয় না, লিডার তো নমিনেশন দিয়ে হয় না। তো আমাদের তো নমিনেশন কালচার, আমি লিডার হবো, আমি 50 কোটি টাকা দিব, আমাকে নমিনেশন নিয়ে আমি ওখানে ইলেকশন করে আমি জিতে চলে আসবো। তো এই কালচার থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তাহলে লোকাল গভর্নমেন্টকে স্ট্রেংথেন করতে হবে, লোকাল গভর্নমেন্টের উপর পলিটিক্যাল ইন্টারভেনশন কমাতে হবে, লোকাল প্রাইমারি ইলেকশন করতে হবে, লিডারশিপ সেক্ষেত্রে বের করে আনতে হবে এবং লোকাল গভর্নমেন্টের ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সটা দিতে হবে। তাদের ট্যাক্স অথরিটি থাকবে এবং সরকার থেকে যে টাকাটা তারা পাবে উন্নয়ন বাবদ, সে টাকাটাও পলিটিক্যাল ইন্টারফারেন্সের বাইরে হতে হবে, অর্থাৎ কনস্টিটিউশনালি বা আইনগত একটা করে যে তার জনসংখ্যা এবং তার পাশ্চাত্যপাশরতা ভিত্তিতে তাকে অ্যালোকেশন দেওয়া হবে। এই দুটো ক্রাইটেরিয়া ইউজ করি, পভার্টি লেভেল এবং জনসংখ্যা কত।
এটার ভিত্তিতে তাকে থোক বরাদ্দ দিয়ে দেওয়া হবে, সে সেটাকে ব্যবহার করবে ইউজিং দের ওন বাজেট, এবং নিজস্ব কিছু অর্থায়নও তারা জোগাড় করবে সেখান থেকে। তো এইভাবে ডেভেলপ করতে হবে, তা না হলে আমরা কিন্তু ওই পলিটিক্যাল যেটাকে আমরা বলি ডেভলিউশন অফ পাওয়ার, সেটা হবে না। এবং কিছু জিনিস যেমন প্রাইমারি এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন, হাই স্কুল পর্যন্ত এটা ডিস্ট্রিক্ট লেভেলে দিয়ে দেওয়া যায়। এটার জন্য আমার ঢাকার সেন্ট্রাল মন্ত্রণালয়ে কিছু রাখার দরকার নেই। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, ডিস্ট্রিক্ট কাউন্সিল, তাদের নির্বাচিত প্রতিনিধিরা, ডিসি সাহেব আছে, ডিসি ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার আছে, তারাই এটাকে পরিচালনা করতে পারে। সেরকমভাবে ক্ষমতায়ন করতে হবে প্রাইমারি এবং সেকেন্ডারি এডুকেশন। একইভাবে লোকাল যে হেলথ ইনস্টিটিউশনগুলো আছে সেগুলো লোকাল গভর্নমেন্টের হাতে ছেড়ে দিতে হবে, এবং সেই বাজেটগুলো তাদের কাছে দিয়ে দিতে হবে। এইভাবে যদি আমরা করতে পারি, একটা রেসপন্সিবল লোকাল গভর্নমেন্ট ডেভেলপ করবে, তাদের কিছু আর্থিক স্বাধীনতাও থাকবে এবং তারা ক্ষমতায়ন বোধ করবে। এটা খুবই আনফর্চুনেট, বাট ইট ইজ এ ম্যানিফেস্টেশন পলিটিক্যাল কনসেন্ট্রেশন অফ পাওয়ারের একটা প্রতিফলন। যখন এককভাবে একটা ব্যক্তি বা পরিবার বা একটা গোষ্ঠী ক্ষমতায় চলে যায় এবং তাদের সর্বসর্ব, তখন তারা কিন্তু প্রত্যেকটা অর্গান অফ দ্য গভর্নমেন্টকে ইনফ্লুয়েন্স করবে। এটা হবেই। এটা মূলে কিন্তু সেটা তারা জুডিশিয়ারিকে করবে, তারা দুর্যোগকে করবে, তারা এফবিসিসিআইকে করবে, তারা সবগুলোকে প্রতিষ্ঠান করবে। কারণ তারা চায় তাদের কন্ট্রোলে যেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে করবে। যেটা হয়েছে নীল দল, সাদা দল, অমুক দল, তমুক দল, যেগুলো কোনো দল পৃথিবীর কোথাও নাই এই ধরনের অপকর্ম করার নজির। এগুলোকে ভেঙে দিতে হবে, ছাত্র রাজনীতি বন্ধ করে দিতে হবে, কোনো দরকার নেই। ছাত্র রাজনীতি করবে ছাত্রদের স্বার্থে। হ্যাঁ, শিক্ষক যদি পড়াইতে না আসে, সেই শিক্ষকের এগেনস্টে আন্দোলন করবে। ভিসি যদি কোনো অপকর্ম করে, সেটার এগেনস্টে তারা আন্দোলন করবে। কিন্তু তারা তো লেজুর ভিত্তি করবে না কেন্দ্রীয় সরকারের বা কিছু। এবং তারা এই যে ধরনের হল ভিত্তিক টর্চার সেল ইত্যাদি করা হয়েছিল, সেগুলো তো কোনো মতেই অ্যাকসেপ্টেবল না। এবং কিন্তু এটা আবার হয়তো হয়ে যেতে পারে, অন্য একটা দল আসবে, তারা কিন্তু এটা করতে পারে। সেইখান থেকে এখনই সেইভাবে সতর্ক করতে হবে সবাইকে। তা না হলে এটা কিন্তু আমরা যেটাকে ইংলিশে বলে ফ্রাইং প্যান টু ফায়ার, আমি জ্বলন্ত ইয়ের থেকে, মানে কি বলে, ফ্রাইং প্যান হচ্ছে আমাদের কি বলে বাংলা কি, হ্যাঁ হ্যাঁ, জ্বলন্ত কড়াই থেকে, জ্বলন্ত তেলে ফোটা কড়াই থেকে আমি আগুনের মধ্যে পড়ব। আমি কিন্তু আগুনে পড়তে চাই না। আমরা কড়াই থেকে কেবল নিষ্কৃতি পেয়েছি, আগুনে যাওয়ার জন্য নয়। কাজে এখানে কিন্তু ছাত্রদেরকেও সতর্ক হতে হবে। ছাত্রদের প্রধান দায়িত্ব আগামীতে, আমি মনে করি কেয়ারটেকার গভর্নমেন্ট হওয়ার পর প্রধান দায়িত্ব হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্মোহভাবে সংস্কার করা এবং শিক্ষকদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া, বলে দেওয়া, রাজনীতি শিক্ষকদের জন্য নয়। রাজনীতি করতে চান আপনারা ইউনিভার্সিটির বাইরে যায় করুন। ব্যবসায়ীরাও তো তাই করেছেন, এই গণনার ব্যবসায়ী, ওই গণনার ব্যবসায়ী। হ্যাঁ, ব্যবসায়ীরাও করেছে, কারণ সেখান থেকে ফয়দা লুটা যায়। এবং বেশিরভাগ ক্ষেত্রেই এটা চাপিয়ে দেওয়া হয়েছে প্রথমে, তারপরে সেটাই সংস্কৃতি হয়ে গেছে। কাজেই এটা মূলে কিন্তু সেন্ট্রাল পাওয়ার, পলিটিক্যাল ফোর্স যেটা সরকারে যায়, এবং তারা যখন এক হয়ে যায়, তখন কিন্তু তারা সবই কন্ট্রোল করবে। এবং এই কালচারটা যেটা আমাদের চলে আসছে, অপসংস্কৃতি, যে আমি শিক্ষকদেরকে ডিভাইড করলাম, আমি উকিলদেরকে ডিভাইড করলাম, লয়ারদেরকে ডিভাইড করলাম, আমি আমার প্রত্যেকটা ট্রেড বডিকে ডিভাইড করলাম, আমি আমার জাজগুলোকে আমার পকেটে নিয়ে নিলাম, আমি আমার দুদককে আমার পকেটে ভরলাম, আমি প্রত্যেকের অ্যাপয়েন্টমেন্ট দিব তার জেনেটিক ক্যারেক্টারিস্টিক বুঝে, অন্য কিছু না, তার গুণগত মান না, সে কোন ধারণার লোক সেটা বুঝে, তাহলে তো হবে না। এবং সেটাই হচ্ছে আর দিন, যে কারণে আজকে বাংলাদেশ আজকে এই নিম্ন স্তরে চলে গেছে, একটা লিভেবল কান্ট্রি এখন আর নয়। এটাকে আবার পুনর্জাগরণ করে আমরা যদি বাঁচতে পারি এই সমাজে, স্বাধীনভাবে বাক স্বাধীনতা রেখে প্রত্যেকটা নাগরিক যেন বাঁচতে পারে, সেই দিকে আমাদের যেতে হবে।